ধন্যবাদ জানাচ্ছি সজীব ভাইকে। আশা করছি ওনার বাবার সাথে এবং ওনার দাদির সাথে ঘটে যাওয়া আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। চলুন প্রিয় লিসেনার্স, আমরা চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 157তম আয়োজনের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে কিন্তু আমরা চলে এলাম আমাদের এবারের থার্সডে নাইটের 157তম আয়োজনের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। ঘটনাগুলো কেমন লাগছে সেটা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আর ঘটনা যদি পাঠাতে চান তাহলে লিখে বা রেকর্ড করে পাঠাতে পারবেন ইমেইলের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnantheHorrorWorldBD@gmail.com। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORLDBD, afnantheHorrorWorldBD@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন ওনার পাঠানো বেশ কয়েকটি ঘটনাও কিন্তু ইতিমধ্যে আমরা প্রচার করেছি। ওনার নাম শেখ মিকাইল আহমেদ, ওনার বাড়ি মাগুরা জেলায়। উনি বাংলাদেশের স্বনামধন্য প্রথম সিরিয়ালের একটি পত্রিকায় চাকরি করছেন, থাকছেন ঢাকাতেই। তো এই ঘটনাটি উনি ওনার ছোট দাদির কাছ থেকে শর্ত সাপেক্ষে সংগ্রহ করেছেন। বেশ কিছু বিষয় প্রকাশ করতে নিষেধ করেছিলেন ওনার দাদি, তো সেভাবেই উনি ঘটনাটি সংগ্রহ করেছেন এবং আমাদের কাছে পাঠিয়েছেন। তো এটা একটা পারিবারিক ঘটনা। তো দাদির মেয়ে আর ওই বাড়ির নতুন বউ মূলত প্রথম যে ভয়ের মুখোমুখি হয়েছিলেন সেই ঘটনাটি দিয়ে শুরু করছি। তো একজন নাম হচ্ছে সুমি আর নতুন বউয়ের নাম হচ্ছে সুমনা। ঘটনাটি ঘটে 2024 সালের শেষের দিকে, খুব বেশি দিন আগের কথা না। তো ঘটনা শুরু করার আগে জায়গাটির বর্ণনাটা দেওয়া প্রয়োজন। ওনাদের বাড়ির পেছনে মাঝারি সাইজের একটা ভিটা রয়েছে, ওই ভিটাটা গুজর ভিটা নামে পরিচিত। ভিটায় ওনার দাদার আমলের বড় বড় আম গাছ রয়েছে আর বেশ পুরনো বাঁশঝাড়ও রয়েছে। এই ভিটাটা কেন্দ্র করেই মূলত ঘটনা। তো এই যে গুজর ভিটা, এই শব্দটা মনে রাখবেন বা ভিটার কথাটা মনে রাখবেন প্রিয় লিসেনার্স। তো ওনাদের বাড়ি থেকে 100 ফুট দূরত্বে ছোট দাদার বাড়ি। সবে মাত্র 1 বছর হয়েছে ওনারা বাড়ি করেছেন। ছোট দাদারা নতুন বাড়ি করে থাকা শুরু করেছেন। তো ওনাদের বাড়ি রাস্তার পশ্চিম পাশে, অর্থাৎ ওনাদের বাড়ি বলতে এই যে আমাদের মিকাইল আহমেদ ভাই, ওনাদের বাড়ির রাস্তার পশ্চিম পাশে, আর ছোটো দাদাদের বাড়ি রাস্তার পূর্ব পাশে। সব কিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করে সমস্যা শুরু হতে লাগলো দাদাদের বাড়িতে। তো দাদার পরিবারে তার এক ছেলে এবং 2 মেয়ে রয়েছে, সাথে নতুন বউ। ছেলে চাকরির কারণে ফরিদপুর থাকতো। তো দাদার বাড়িটার বর্ণনাটা দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। দাদার বাড়িটা ফুল বিল্ডিং করে তৈরি করেছেন। উপরে টিন শেড, 3টা রুম, রুমের সাথে একটা ওয়াশরুম, বারান্দায় গ্রিল সিস্টেম করা, বাইরে উত্তর পাশে রান্নাঘর, রান্নাঘরের সাথে ছোট্ট একটা আম গাছ। নতুন বাড়িতে আসার পর লাগিয়েছে আর কি। তো রান্নাঘরের পেছনের দিকে বড় একটা বিল রয়েছে। বিলের ভেতরে এক পায়ে দাঁড়িয়ে আছে বেশ বড় মোটা সোটা একটা তাল গাছ। এখানে আষাঢ় মাসে চারদিকে পানি থই থই করে, খুব মনোরম পরিবেশ থাকে। এলাকার লোকদের মধ্যে কিন্তু ভালো একটা সুসম্পর্ক এবং একতাও রয়েছে। বর্ষার সময় এলাকার মানুষেরা একসাথে বিলে মাছ ধরে থাকে। আর যখন চৈত্র মাসের খরা হয়, কৃষকরা চাষাবাদ আর কি বা চাষাবাদ করে আর কি। এখানে তাল গাছ এবং বিলকে কেন্দ্র করে কিন্তু আরও অনেক ঘটনা রয়েছে। যাই হোক, এটা আমরা সময় করে হয়তো পরে জানতে পারবো মিকাইল আহমেদ ভাইয়ের কাছ থেকে। তো এত কিছুর বর্ণনা দেওয়ার পিছনে কারণও রয়েছে, তাহলে এই ঘটনাটা বুঝতে সুবিধা হবে, কারণ এই প্রকৃতির সাথে এই ঘটনার একটা যোগসূত্র রয়েছে। তো এই যে দাদির যে মেয়ে সুমি, তার সামনে এসএসসি পরীক্ষা। বারান্দায় পড়ার জন্য একটা টেবিলের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে যখন বিদ্যুৎ থাকে না, বাইরে টেবিলে লেখাপড়া করে থাকে, একটু বাতাসও লাগে। ঘরে তো আর তখন ফ্যান চালানো যায় না। আর গ্রামের বিদ্যুতের অবস্থা তো আমরা জানি, 1 ঘন্টা থাকে, তার 1 ঘন্টা থাকে না, বা 1 ঘন্টা থাকে 3 ঘন্টা থাকে না, এরকম অবস্থা আর কি। তো একদিন রাত্রে সুমি পড়ছিল। রাত তখন 9টা কি 10টা বাজবে। গ্রামের 9টা 10টা মানে তো অনেক রাত। তো লেখাপড়া করছিল বারান্দায় টেবিলের উপর। বেশ কিছুক্ষণ পড়ার পর
বাইরে থেকে একটা গরম দমকা হাওয়া এসে সুমির গায়ে লাগে। তার কিছুক্ষণ পর থেকে সুমির মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়। এমন যন্ত্রণা হয় সুমি আর পড়তেই পারছিল না। মাথা চেপে ধরে পড়া বাদ দিয়ে সুমি ঘরের ভেতরে চলে যায়। এদিকে দাদি কিন্তু তখনও জেগে। তখন দাদি সুমিকে বলে যে, সুমি পড়া শেষ হয়ে গেছে নাকি তোর? সামনে এসএসসি পরীক্ষার পড়বি না? তুই ঘরের ভেতরে গেলি কেন? তখন সুমি দাদিকে জানায় তার নাকি প্রচুর পরিমাণে হঠাৎ করে মাথা যন্ত্রণা শুরু হয়েছে, এই জন্য সে এখন আর পড়তে পারবে না। তখন দাদি বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে রাতের খাওয়া শেষ কর, ঘুমায় পড়, আর মাথা ব্যথার ওষুধ আছে এটাও খেয়ে ঘুমিয়ে পড়। যে সুমি সেটাই করে, রাতের খাওয়া শেষ করে ওষুধ খেয়ে শুয়ে পড়লো সুমি। প্রথমে সবাই মনে করেছিলেন যে এটা সাধারণ মাথা যন্ত্রণা, সামনে এসএসসি পরীক্ষা, পড়ার চাপ, হতেই পারে মাথা যন্ত্রণা, ঠিকমতো ঘুমও হচ্ছে না পড়ার চাপের কারণে। কিন্তু ধারণাটা ছিল ভুল। সেদিন রাতে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। সুমি তো রাতে ঘুমিয়ে আছে, রাত তখন গভীর, রাত তখন 2টো কি 3টা বাজবে আনুমানিক। সুমি ভয়ঙ্কর স্বরে দেয় চিৎকার। চিৎকার শুনে সবাই তো যায় দৌড়ে সুমির ঘরে, গিয়ে দেখে সুমি মুখের উপর হাত দিয়ে কান্নাকাটি করছে আর বলছে, আম্মু আমাকে বাঁচাও, ও আমাকে ভয় দেখাচ্ছে, আমাকে মেরে ফেলবে, কি ভয়ঙ্কর চেহারা, উফ আমি সইতে পারছি না। সুমির কাছে গিয়ে দোয়া দরুদ পড়ে দাদি তো ফু দিয়েছেন। দাদি জিজ্ঞেস করেন, কি হয়েছে, চিৎকার দিলি কেন, খারাপ স্বপ্ন দেখলি নাকি? তখন সুমি মুখের উপর থেকে হাতটি নামিয়ে ওনাদেরকে যেটা বলে, এটা শোনার সাথে সাথে ওনারাও ভয় পেয়ে যান। সুমি তখন ঘুমিয়েছিল, গরম লাগছিল। সুমি প্রথমে মনে করেছিল বিদ্যুৎ চলে গেছে, হয়তো এই জন্য গরম লাগছে, কারণ ফ্যান তো ছিল মাথার উপরে। কিন্তু ঘুম ভেঙে সুমি দেখতে পায় তার ঘরের দরজার সামনে ভয়ঙ্কর 2 থেকে 3 ফুট উচ্চতার লাল আগুনের মতো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। এই মুখটাকে শেয়ালের মতো না বিড়ালের মতো এটা ঠিক বুঝতে পারছে না। চোখ দুটো সবুজ, জলজল করছে, সুমির দিকে তাকিয়ে হাসছে, কিন্তু সেই হাসির কোনো শব্দ হচ্ছে না। এমত অবস্থায় সুমি তার শরীরটাও নাড়াচাড়া করতে পারছিল না, চিৎকারও দিতে পারছিল না। মনে হচ্ছে সুমির পুরো শরীরটা অবশ হয়ে গিয়েছে, কি করবে বুঝতে পারছে না, দোয়া দরুদ পড়বে সেটাও বের হচ্ছে না মুখ দিয়ে। আগুনের মতো অবয়বটি আস্তে আস্তে সুমির কাছে আসতে থাকে, সুমির গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। পরক্ষণে আল্লাহর রহমতে সুমির মুখ দিয়ে আয়াতুল কুরসি বের হতে থাকে। আয়াতুল কুরসি সে পড়তে থাকে। যেই না শুরু করেছে আয়াতুল কুরসি পড়া, তাৎক্ষণিকভাবে সুমি দেখে যে ওই জিনিসটা দরজা ভেদ করে গড়গড় গড়গড় শব্দ করতে করতে অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই সুমি চিৎকার দিয়ে ওঠে। এটা শোনার পর দাদি, তারপর দাদা, ওরাও তো ভয় পাইছেন অনেক। হঠাৎ করে এই বাড়িতে কী শুরু হলো? এতদিন তো কোনো সমস্যা হয়নি, প্রায় 1 বছর হয়ে গেল, কোনো সমস্যা হলো না, হঠাৎ করে কী শুরু হলো? তো পরের দিন সকালবেলা থেকেই সুমির প্রচণ্ড জ্বর আর পেট ব্যথা। স্থানীয় মসজিদের হুজুরকে ওনারা নিয়ে আসছেন। তো হুজুর তো হুজুরের মতো ঝাড়ফুঁক করে দিয়েছেন, পানি পড়া দিয়েছেন, সাময়িকভাবে ঘরটি বন্ধও করে দিয়ে গেছেন। ঘর বন্ধ করে দেওয়ার পরে কিছুটা উপকার হয়েছিল, ওই অবয়বটিকে আর ঘরের মধ্যে দেখা যাচ্ছিল না। কিন্তু এই অবয়বটির অত্যাচার থেকে কিন্তু রেহাই পাচ্ছিল না ওনারা। সুমি পুরোপুরি ঠিক হয় না। পরের দিন রাত্রে সুমির যে ভাবি সুমনা, নতুন বউ আর কি যিনি, তো উনি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। তো বের হয়ে সুমনা দেখতে পান যে ঘরের বাইরে রান্নাঘরের পাশে যে ছোট একটা আম গাছ রয়েছে, এই আম গাছের নিচে 2 থেকে 3 ফুট উচ্চতার একটা জিনিস দাঁড়িয়ে আছে, অবয়ব। মনে হচ্ছে এই অবয়বটা আগুনের গোলার মতো, দূর থেকে গড়গড় গড়গড় শব্দ করছে আর এই সুমনার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। তো ওয়াশরুমটা তো আর ঘরের বাইরে ছিল না, ঘরের বাইরে বলতে গ্রামের ওয়াশরুম ঘরের বাইরে থাকে, এটা তো ওরকম ছিল না। এটা তো 2024 সালের ঘটনা বলছি। ওয়াশরুমটা ওই ঘরের সাথেই লাগোয়াভাবে তৈরি করা হয়েছিল আর কি, উঠোনও যেতে হয় না এমনটা আর কি। তো উনি ওইখান থেকে ওটা দেখে এমন জোরে এক চিৎকার দিয়েছেন, ওইখানে অজ্ঞান হয়ে গেছেন ওয়াশরুমের বাইরে। তখন ওই দাদি দাদা বাইরে আসছেন, এসে সুমনাকে ঘরে নিয়ে গেছেন, মাথায় পানি দিচ্ছেন, দোয়া দরুদ পরে ফুট দিচ্ছেন, মুখের উপর পানি ছিটাচ্ছেন। কিছুক্ষণ পর সুমনার জ্ঞান ফেরত আসে। জ্ঞান ফিরে কি ঘটনা ঘটেছে সেটা সকলকে জানায়। তখন ওই যিনি দাদা উনি বলছেন যে না, এইভাবে তো চলে না, আর একটা দিনও চলা যায় না, এইভাবে কি চলা যায়? বাড়ির মহিলারা এরকম একটা ঝুঁকির মধ্যে আছে, কিন্তু কিসের জন্য এসব হচ্ছে তা তো বুঝতে পারতেছি না। ভালো কোনো হুজুরের সন্ধান করতে হবে, সাধারণ হুজুর দিয়ে কাজ হবে না। পরের দিন সকাল থেকে এই যে সুমনা, তারও জ্বর, প্রচণ্ড রকমের পেট ব্যথা। স্থানীয় মসজিদের হুজুরকে আবারও নিয়ে আসা হয়।
হুজুর এসে একই কাজ করে, ঝাড়ফুঁক পানি পরা দেয়, বলে যে বদ জিনের নজর পড়েছে তো আপনাদের বাড়িতে, এই জন্য এরকম হচ্ছে। তবে হুজুর বলে যান আরও ভালো কোনো হুজুর দেখাতে হবে, উনি এত কঠিন কাজগুলো করতে পারেন না, এটা উনি জানেন না আর কি, এটা ওনার সাধ্যের বাইরে। এরপর তো সবাই মিলে খোঁজ খবর করছেন, দাদিও খোঁজ করছেন, দাদাও খোঁজ করছেন, বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে খোঁজ করছেন ভালো কোনো হুজুর কবিরাজের সন্ধান পাওয়া যায় কিনা। তো এরকম একটা ভীতিকর পরিবেশ কিন্তু চলতে থাকে ওইখানে। এমনকি এই দাদিও ভয় পেয়েছিলেন। পরের দিন রাত বেশ গভীরই ছিল, মূলত গভীর রাত থেকে এই সমস্যাটার সম্মুখীন হতে হতো ওনাদেরকে। তো পরের দিন রাতের বেলা হঠাৎ করে দাদির ঘুম ভেঙে যায়। ওনাদের টিনের চালের উপর ঢিল পড়ার শব্দে মূলত ঘুমটা ভেঙে গিয়েছিল। তো রাতে কোনো শব্দ হলে সেটা একটু জোরেই শোনা যায়। 2 থেকে 3টা ঢিল পর পর ওনাদের টিনের উপর এসে পড়ে। তখন ঠন ঠন শব্দ হয়ে টিনের উপর এইরকম ঢিল পড়ে যেরকম শব্দ হয় আর কি। তো পরক্ষণে উনি বাইরে বারান্দায় এসে দাঁড়িয়েছেন শব্দের উৎস খুঁজতে। উনি দেখতে পান রান্নাঘরের পেছনে যে বিলটা রয়েছে, ফুটবলের মতো গোল আকৃতির একটা আগুনের গোলা ওনাকে দেখে উপরের দিকে উঠে সেই বিলের ভিতরের দিকে চলে গেল। যেতে যেতে তাল গাছের দিকে ভাসতে ভাসতে চলে গেল আর কি। তো উনি দূর থেকে চিৎকার দিয়ে বলতে থাকেন, এই কে রে তুই, আমাদেরকে এত বিরক্ত করতেছিস কেন, আমরা কি তোর কোনো ক্ষতি করছি? এরকমভাবে চিৎকার দিয়ে মানে উনি বলছেন। আসলে ব্যাপারটা কি যে উনি খুব রাগ হয়েছিলেন, ভয়ের চাইতে রাগ হয়েছেন বেশি, কারণ পরিবারে এই কয়েকজন মানুষ প্রতিনিয়ত এরকম সমস্যা চলছে, এই জন্য দাদি রাগ করে কথাগুলো বলেছিলেন। পরের দিন সকাল থেকে দাদির শরীরও খারাপ, জ্বর, প্রচণ্ড রকমের পেট ব্যথা। আবারও সেই মসজিদের ইমাম সাহেবকে বাড়িতে নিয়ে আসা হয়, উনি ঝাড়ফুঁক করেন। তবে উনি একটা সুসংবাদ দেন, উনি বলেন যে ওনাদের পশ্চিম পাড়ায় যে মাদ্রাসা রয়েছে ওখানে একজন হুজুর রয়েছেন, তো উনি বেশ ভালো প্যারানরমাল সমস্যার সমাধান করেছেন এর আগে, তো ওনাকে এই বিষয়টা জানানো যেতে পারে, আল্লাহর রহমতে আল্লাহ চাইলে সমস্যার সমাধান হবে। তখন সেই হুজুরের কাছে যাওয়া হয়, হুজুরকে সব কিছু বলা হয়। তখন হুজুর বলেন ঠিক আছে, আপনাদের বাড়িতে এসে কাজটা করতে হবে। তো হুজুর বাড়ির ঠিকানা রেখে দেন, আর এই কাজটা রাতে করতে হবে এটা হুজুর বলেন। তো হুজুর মূলত তার অনুগত কিছু জিনের সাথে পরামর্শ করার জন্য সময় নিয়েছিলেন। তো পরের দিন ওনাদের বাড়িতে এসেই হুজুর কিছু অদ্ভুত কথা বলতে থাকেন। হুজুর বলতে থাকেন যে আপনারা এই বাড়িতে এখনও কিভাবে আছেন, আপনারা তো সুস্থ আছেন, এটা কেউ বিশ্বাস করবে না, আসলে তো আপনারা সুস্থ নাই, যে কয়েকজন সুস্থ আছেন তারাও আরও ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে যাবেন, কারণ অত্যন্ত শক্তিশালী জিনের বদনজর পড়েছে এই বাড়িতে। এই জিনগুলো খুবই খারাপ এবং ভয়ানক, এরা যেই বাড়ির দিকে নজর দেয় সেই বাড়িতে রোগ ব্যাধি অশান্তি লেগেই থাকে, কেউ সহজে সুস্থ হতে পারে না, বিপদ আপদ লেগেই থাকে। যারা এই জিনের সম্মুখীন হয় তাদের শারীরিক অসুস্থতা দেখা দেবেই। এদের এমন একটা ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো এই সমস্ত কথা শুনে বাড়ির সবাই তো খুব বিচলিত হয়ে যায়। তারপর বাড়ির সব কথাও তো ওনাকে জানানো হয়েছে, কবে থেকে সমস্যা শুরু হয়েছে, কিভাবে হচ্ছে, আর এই বদজিনের হাত থেকে বাঁচার উপায়টা কী। তখন হুজুর সুমিকে ডাক দিতে বলেন। তো সুমি হুজুরের সামনে আসলে হুজুর তার ব্যাগ থেকে একটা কালো সুতা বের করে সুমির পা থেকে মাথা পর্যন্ত মাপ দিতে থাকেন। আশ্চর্যের বিষয়, যতবারই সুতা মাপ দেওয়া হয় ততবারই সুমির থেকে সুতাটি 3 ইঞ্চি খাটো দেখায়। তখন হুজুর ওনাদেরকে বলতে থাকেন যে আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, আপনার মেয়েকে এই জিনিসটা খুব ভালোভাবেই আসর করেছে, সমাধান করতে হলে এই মেয়ের উপর এই দুষ্টু জিনকে হাজির করতে হবে রুকিয়ার মাধ্যমে। তো ওনারা সবাই সম্মতি দেন। এরপর একটা গোল বৃত্তের মধ্যে সুমিকে বসানো হয়, হুজুর রুকিয়া শুরু করেন। সুমির মাথার উপরে ডান হাত রেখে বিড়বিড় করে হুজুর রুকিয়ার দোয়াগুলো পড়তে থাকেন। কিছুক্ষণ পর আশ্চর্যজনকভাবে ওনারা দেখতে পান হঠাৎ করে নাকি সুমি নাকি নাকি সুরে কথা বলতে থাকে, পুরুষও না মেয়েও না, ভাঙা ভাঙা সুরে, আবার নাকি নাকি সুরে। তখন ওনারা বুঝতে পারেন যে ওই দুষ্টু জিনটা হাজির হয়েছে। এসেই তো হুজুরকে বিশ্রীভাবে গালিগালাজ করতে থাকে আর বলতে থাকে, কিরে হুজুর আমাকে ডাকলি কেন, আমার কিছু করতে পারবি? হুজুর বলে, পারবো কি পারবো না ওটা পরে দেখা যাবে, তুই এই মেয়েটাকে আসর করছিস কেন, আর এই বাড়িতে এসে উৎপাত শুরু করছিস কেন, এরা তোর কি ক্ষতি করছে, আর তুই থাকিসই বা কোথায়, আর এখানে কিভাবে আসলি? প্রথমে তো বলতে চাচ্ছিল না জিনটা, পরে হুজুর বেতেল একটা লাঠি নিয়ে আসছিল সাথে করে। তখন একটা বিশেষ পদ্ধতিতে ওই জিনকে যখন আঘাত করা শুরু করে তখন মূলত ওই জিনটা বলতে থাকে, তখন ওই জিনটা বলতে থাকে যে রাস্তার পশ্চিম পাশে যে ভিটাটা রয়েছে ওইখানে একটা আম গাছ রয়েছে,
তো ওই আম গাছে মূলত ওই জিনটা থাকতো। বজ্রপাতে আম গাছটি মারা যাওয়ার কারণে গাছটি কেটে ফেলা হয়েছে। ওই যে আমরা শুরুতে যে ভিটার কথা বলেছিলাম, গুজর ভিটা, মূলত ওই গুজর ভিটাতেই এই বামনটা থাকতো, এই বামন জিনটা। এখন তার নতুন করে থাকার জায়গা দরকার। আম গাছ থেকে এদের বাড়ি পার হয়ে বিলের ভিতরে যাচ্ছিল, মূলত এটাই এদের যাতায়াতের রাস্তা। এখন এই জায়গাতে বাড়ি করছে। এখন জিন বলে যে ওরা এখানে কেন বাড়ি করলো, আমার যাতায়াতকে বাধাগ্রস্ত করলো। এখন বিলের তাল গাছে আমি থাকি, আগে তো আম গাছে থাকতাম, এখন বিলের তাল গাছে থাকি। আগে গুজর ভিটায় থাকতাম, এখন তাল গাছে আসছি আর কি। আর এই মেয়েটা এই রাস্তার উপরে এক বিকেলবেলা চুল ছাড়া অবস্থায় হাঁটাহাঁটি করছিল। সন্ধ্যার সময় আমি ওকে দেখছি, পরন্ত বিকেলে যখন সন্ধ্যা লাগে লাগে ভাব, তো তখন ওকে দেখে আমি আকর্ষিত হয়েছি, এই জন্য একে আমি আসর করছি। আর এই ধরনের সমস্যা যদি কারো ক্ষেত্রে হয়ে থাকে, তখন কিন্তু আমরা এদেরকে ছেড়ে যাই না। তখন ওই হুজুর বলে, ঠিক আছে, তোর এই কথার জবাব আমি দিতেছি। তোর যাতায়াতের পথ, তুই কোন দিক দিয়ে যাবি না যাবি, তার জন্য এরা নিজেদের জায়গার উপর ঘর বাড়ি করতে পারবে না, তা তো হবে না। এই ধরনের কথা হুজুর বলছিলেন, কিন্তু বলতে বলতে হয় কি, ওই জিনটা নাকি সুমিকে ছেড়ে চলে যায়, সুমি অজ্ঞান হয়ে যায়। তখন হুজুর বলেন যে সব কিছু তো শুনলেন এই দুষ্টু জিনের কথা, এখন বাড়িটাকে বন্ধ করে দিচ্ছি, আর এই দুষ্টু জিনটাকে বন্দি করতে হবে। ও তো একা, সহজে ওকে বন্দি করে ফেলতে পারবো, চিন্তা করবেন না। তখন ওই হুজুর 21টা বোতল নিয়ে এসে দিতে বলেন। আরও কিছু সামগ্রীর কথা বলেছিলেন আর কি, তো সেগুলো আনা হয়। এরপর নাকি হুজুর ওই দুষ্টু জিনকে বন্দি করবেন আর বাড়ি বন্ধ করে দেবেন। তো এই সমস্ত কথার ভেতরেই সুমির জ্ঞান ফেরত আসে। সে তো আর কিছু বলতে পারে না কি হয়েছে। তো যাই হোক, ওই রাত্রে আর কোনো সমস্যা হয়নি। তবে ওই রাত্রে বাড়ির চারপাশ থেকে শুধু অদ্ভুত শব্দ শোনা গিয়েছিল। কখনো বিড়ালের কান্না, কখনো কুকুরের কান্না, এরকম শব্দ ওনারা শুনেছিলেন। তবে এই সমস্ত শব্দ ওনারা পাত্তা দেন নাই। পরের দিন সন্ধ্যায় অনেক কষ্টে হুজুর ওই জিনটাকে বন্দি করতে সক্ষম হন। তো যখন ওই জিনটাকে হুজুর বন্দি করেছিলেন, তখন নাকি বাড়ির চতুর্দিকে প্রচণ্ড পরিমাণে ঝড় শুরু হয়ে গিয়েছিল, মানে ঝড়ের মতো অনুভূতি তাদের আসছিল। তারপর বাইরে গাছপালাগুলোও নড়ছিল, অথচ বাড়ির বাইরে ঝড় মানে যদি হয় ডালপালা তো ভাঙবে, এরকম কোনো কিছু হয় নাই। তো হুজুর সুন্দর করে বাড়িটা বন্ধ করে দিয়ে চলে যান। 21টা বোতলের ভেতরে কাগজে আরবি লেখা ছিল। তো হুজুর এরপরে নামমাত্র একটা হাদিয়া নিয়ে চলে যান। ওনারা প্রশ্ন করেছিলেন, এই যে জিনটাকে বন্দি করলেন বোতলের মধ্যে, এটাকে নিয়ে কি করবেন? তখন হুজুর মুচকি হেসে দিয়ে বলেছিলেন, মাদ্রাসায় নিয়ে গিয়ে আমি এটার একটা ব্যবস্থা করব, তবে ইনশাল্লাহ আপনাদের কোনো ভয় নাই, আল্লাহর রহমতে সমস্যা ঠিক হয়ে গেছে। তো এরপর থেকে এখন পর্যন্ত ঠিকঠাক চলছে। 2024 সালের শেষ দিকের ঘটনা, তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকই আছে। তো এটাই জানিয়েছেন আমাদেরকে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি যিনি ঘটনা পাঠিয়েছেন, মিকাইল আহমেদ ভাই। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমাদেরকে এই এপিসোডে ঘটনা পাঠিয়েছেন। আপনাদের কাছ থেকে আরও ঘটনা পাবো বলে প্রত্যাশা করছি। ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনলেন। প্রিয় লিসেনার্স, অনুরোধ করব আপনারা ইউটিউব থেকে আমাদের ঘটনাগুলো শোনার চেষ্টা করবেন, ইউটিউব থেকে ডাউনলোড দেওয়ার চেষ্টা করবেন। ফেক ওয়েবসাইট থেকে আমাদের এপিসোডগুলো ডাউনলোড করবেন না, কারণ এগুলো যারা করছেন তারা কিন্তু চৌর্যবৃত্তি করছেন। আর আমাদের কন্টেন্টগুলো যারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপলোড করছেন, আপনারা আমাদেরকে অবগত করছেন বিভিন্ন চ্যানেলের লিঙ্ক দিয়ে। আমরা এইগুলো নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা চ্যানেলে এই বিষয়গুলো নিয়ে কাজ করেছি। আর এটা একটা চলমান প্রক্রিয়া, কারণ এদেরকে তো আসলে যত কথাই বলা হোক থামিয়ে রাখা যাবে না। এটা চলমান প্রক্রিয়া। আপনার প্রতিনিয়ত এই লিঙ্কগুলো দিয়ে আমাদেরকে সাহায্য করছেন আলহামদুলিল্লাহ। আপনাদের সহযোগিতায় আমরা এই কাজগুলো চালাতে পারছি। আর যারা এই কাজগুলো করেন তারাও কিন্তু আমাদের এই ঘটনাগুলো শোনেন। তো তাদের উদ্দেশ্যে বলছি যে যখন আমরা কোনো পদক্ষেপ নেই, আমাদেরকে ইমেল করে যে ভুল করে ফেলেছি, আর হবে না। যারা একটা কন্টেন্ট আপলোড করে তারা কিন্তু জেনে বুঝেই করে যে এটাতে স্ট্রাইক আসতে পারে। এটা কোনো ভুল না, এটা একটা বড় অপরাধ।
সুতরাং আমরা আমাদের পদক্ষেপগুলো কিন্তু নেবই। শুধু আমরা না, যারাই এই কাজটা করে, বিশেষ করে যারা এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকে, তাদের যেই কন্টেন্টগুলো এটা প্রোটেক্ট করার জন্য কখনোই এই ধরনের ইমেইলে তারা তাদের পদক্ষেপ থেকে সরে আসে না। আমরাও এটা আসি না। আমরা এই জায়গাতে খুবই স্ট্রিক্ট এবং আমরা এভাবেই থাকবো ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসে শনিবার, শনি রাতে নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।